একজন দেশপ্রেমিক, একজন বাঙালি, এইটা কখনো একজন বাঙালি দ্বারা হতে পারে না। কারণ বাঙালি প্রতিটা সেকেন্ডে চিন্তা করে তার স্বার্থ, মানে ব্যক্তিকেন্দ্রিক কিভাবে ভালো থাকা যায়। তারা কখনোই সমাজ, রাষ্ট্র, দেশকে নিয়ে চিন্তা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাঙালির স্বার্থপরতা, ক্ষমতার নেশা, অর্থের লোভ এবং নির্বুদ্ধিতা বাঙালিকে কোথায় নিয়ে গেছে। মানে যেই বাঙালির সম্ভাবনা ছিল সারা পৃথিবী শাসন করা অথবা পৃথিবীর ভিতরে অন্যতম একটি উন্নত সভ্যতা হয়ে ওঠা, কিন্তু আজকে বাঙালির নির্বুদ্ধিতার কারণে তারা কোথায় এসে পড়েছে। এই বিষয়টা যে বাঙালি যে আসলে পিছনে পড়ছে অথবা সারা বিশ্বকে ডমিনেট করার সম্ভাবনা ছিল তাদের, এই বিষয়টা বোঝার জন্য আপনার অত বেশি ইতিহাস বোঝার দরকার নেই। জাস্ট ব্রিটিশরা কিভাবে এই দেশে এন্ট্রি করছে সেটা দেখলেই বুঝতে পারবেন। এর আগে মাচ্ছন্ন ন্যায় শাসন এবং অন্যান্য যুদ্ধ যেগুলো ছিল এগুলোর কথা বাতিয়ে দিলাম। জাস্ট আপনি ব্রিটিশ আমল থেকে একটু চিন্তা করেন। ব্রিটিশরা যখন বাংলায় আসে তখন বাংলা ছিল একটা সমৃদ্ধশালী স্টেট। সারা পৃথিবীর সাথে তখন বাংলা ব্যবসা বাণিজ্য করতো। তৎকালীন সময় বাংলার কয়েকটি পণ্য ছিল যেগুলো সারা বিশ্বে বিখ্যাত ছিল, যেমন যেমন মুসলিম শাড়ি অথবা কাপড় সারা বিশ্বে তৎকালীন সময় পরিচিত ছিল। পৃথিবীর যত বড় বড় সমৃদ্ধশালী সাম্রাজ্যগুলো ছিল তারা সবাই বাংলার মসলিন কাপড়ের প্রশংসা করত এবং তারা এগুলো সংগ্রহ করত। অন্যদিকে তৎকালীন সময় বাংলার যে চাল, শালিক চাল, সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। এই অঞ্চলের মশলা, বলতে গেলে যে ইউরোপীয়রা এদেশে আসে ব্যবসা বাণিজ্যের জন্য, মূল কারণ ছিল এদেশের মশলা জাতীয় দ্রব্যগুলো। তারপর এদেশের কুটির শিল্প, হস্তশিল্প, হাতির দাঁতের যে শিল্প, এই শিল্পগুলো ছিল তৎকালীন সময় বাঙালি সমৃদ্ধ। কিন্তু তাদের যে স্বার্থপরতা, এই স্বার্থপরতার কারণেই এন্ট্রি নেয় এদেশে ব্রিটিশরা যখন এসে তারা খুব শান্তিতে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছিল। যখন সিরাজউদ্দৌলা নবাব হয় তখনই মূলত খেলাটা ঘুরে যায়। তখন তার আপন খালা ঘসেটি বেগম তার ছেলেকে নবাব না বানানোর কারণে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র অন্দরমহলে করতে থাকে এবং মীর জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ এরাও ক্ষমতা ভাগাভাগির জন্য বিভিন্ন কূটকৌশল করতে থাকে। অন্যদিকে নবাব যখন বুঝতে পারে যে আসলে ব্রিটিশরা এদেশ থেকে ব্যবসা করে নিয়ে যাচ্ছে কিন্তু ঠিকঠাক মতো কর দিচ্ছে না, তখন উনি ব্রিটিশদের প্রসারতাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন কয়েকটি আইন প্রণয়ন করে। তার ভিতরে অন্যতম ছিল যে ব্রিটিশরা এদেশে ব্যবসা করতে হলে অবশ্যই তাদেরকে কর প্রদান করতে হবে এবং তারা যে দুর্গগুলো অথবা ঘাঁটিগুলো নির্মাণ করতেছে সেখানে কোনো আধুনিক অস্ত্রশস্ত্র মজুত করতে পারবে না। ব্রিটিশরা দেখলো এমত অবস্থা ব্যবসা করা তাদের জন্য প্রফিটেবল না, তাদের জন্য ভালো একটা প্রফিট হবে না। তাই তারা কি করলো, তারা ম্যানেজ করলো বাংলার দুজন বিখ্যাত কর্পোরেট ব্যবসায়ী, একজন হলো জগৎ শেঠ, আরেকজন হলো অমিচাঁদ। তারা যেভাবে হোক এদেরকে অর্থ, মদ, নারী, জুয়া দিয়ে ম্যানেজ করে ফেললো। ফলে তারা তাদের সাথে একচেটিয়া সমানভাবে ব্যবসা করতে শুরু করলো। যখনই তাদেরকে তলব করা হলো তারাও শুরু করে দিল নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র। এরপর আসি সাধারণ মানুষের কথা। তৎকালীন সময় সাধারণ মানুষের ভাবটা ছিল এরকম, আমরা খেয়ে দিয়ে ভালো আছি, রাষ্ট্রে কি হয় এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা ছিল না। কে শাসক আসলো গেল এটা বিষয় না, আমরা ঠিক আছি। কিন্তু তারা এইটা অনুভব করে না যে একটা দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন হলে, শাসক পরিবর্তন হলে জনগণের উপরে যে একটা অদৃশ্য নির্মম কালো শাসন চলে আসে, সেটা তারা তৎকালীন সময় অনুভব করতে পারেনি। কিন্তু এর খেসারত ঠিকই বাংলা সহ পুরো ভারতবর্ষে 200 বছরে দিয়েছে। ফলে যখন ব্রিটিশরা দেখলো যে আসলে নবাবের চারপাশের লোকজনগুলোই চাচ্ছে যে নবাবকে সরিয়ে ফেলতে, অথবা তারাই তো বড় শত্রু, আমরা জাস্ট একটু চেষ্টা করলেই তো হয় নবাবকে ফেলে দেওয়ার জন্য, এত বেশি কিছু করার দরকার নেই তো, জাস্ট আমরা ওনাদের যা কিছু আছে এর সাথে একটু সাহায্য করব। জাস্ট এটাই ঘটছে। আপনি যদি দেখেন পলাশির যুদ্ধটা কি হয়েছিল, প্রায় 15 গুণ সৈন্য নিয়ে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ গেছিল। কিন্তু অন্যদিকে ব্রিটিশদের কি ছিল, জাস্ট কয়েকটা আধুনিক কামান ছিল।
কিন্তু এই যে ষড়যন্ত্রের কারণে, বাঙালির যে ষড়যন্ত্রের কারণে অথবা স্বার্থ এবং লোভের কারণে নবাবকে সেদিন নির্মমভাবে হারতে হয়েছে। এবং শুধু তাই না, নবাব শুধু হেরেই বসে রয়নি, সে কিন্তু চেষ্টা করছে। সে কিন্তু রাজধানীতে আসছে, রাজধানীতে আসার পর সাধারণ জনগণ এবং সৈন্যদের নিয়ে চেষ্টা করছিল, কিন্তু তার ডাকে কেউই সাড়া দেয়নি। তার মানে কি, যে তৎকালীন সময় সাধারণ মানুষ বলেন আর তৎকালীন সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিত্ব কেউই চায়নি যে তৎকালীন সময় নবাবের স্বাধীন রাজত্বটি টিকে থাকুক। যার কারণে কি হয়েছে, 200 বছর বাঙালি এবং হোল ভারতবর্ষ ব্রিটিশ শাসনে চলে যায়। এখন আসি, ব্রিটিশরা কিন্তু শাসন করেই বসে রয় নাই। তারা কি করছে, তারা এদেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করছে। শুধু বিভক্ত করে বসে থাকে নাই, তারা হিন্দু এবং মুসলিমরা যুগে যুগে হাজার বছর একে অপরের বিপদে সহযোগিতা করে অভ্যস্ত ছিল, কিন্তু তারা শুরু করে দেয় সাম্প্রদায়িক দাঙ্গা। হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা তুল কালাম যুদ্ধ শুরু হয়ে যায়। তখন এই যুদ্ধ থামানোর জন্য তারা বিভিন্ন কৌশল বের করে, এদেশকে বিভিন্ন স্টেটে ভাগ করে ফেলে, তারা যদি আরও সহজভাবে শাসন করতে পারে এই জন্য বিভিন্ন রুলস আইন কানুন চালু করে। বর্তমান যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু বর্তমানে যে আমাদের রাষ্ট্র কাঠামো সিস্টেম, এই সিস্টেম কিন্তু ব্রিটিশদের দেওয়া। এই সিস্টেমে থেকে আপনি কিভাবে জনগণের সেবা করবেন, এই সিস্টেমে থেকে 100% জনগণের সেবা করা যায় না। কারণ এই সিস্টেমটা তৈরি হয়েছিল যে শাসন করার জন্য, যে এই উপমহাদেশ শাসন করে ব্রিটিশরা যে বিশাল একটা টাকা পয়সা পাচার করতে পারে, যেটা এই দেশ থেকে নিয়ে তারা ইংল্যান্ডকে সমৃদ্ধ করছিল। এখন এই শাসন ব্যবস্থা দিয়ে তো আপনি জনগণের 100% পারপাস সার্ভ করতে পারবেন না, এইটাই তো সত্য কথা। এখন আমি যে হোল বাঙালিরে দোষারোপ করলাম, এখন হয়তোবা আপনার এই কথাটা শুনে খারাপ লাগতে পারে যে আসলে সবাই তো খারাপ না। হ্যাঁ, আমিও এই জায়গায় স্বীকার করি সবাই খারাপ না, কিছু লোক আছে, কিন্তু বাঙালি বেশিরভাগই খারাপ, বেশিরভাগই স্বার্থপর, অর্থের লোভ, ক্ষমতার নেশা এবং নির্বুদ্ধিতা, এবং তারা দেশপ্রেমিক না। এক কথায় বাঙালি, একজন দেশপ্রেমিক একজন বাঙালি, এইটা কখনো একজন বাঙালি দ্বারা হতে পারে না। কারণ কারণ বাঙালি প্রতিটা সেকেন্ডে চিন্তা করে তার স্বার্থ, মানে ব্যক্তিকেন্দ্রিক কিভাবে ভালো থাকা যায়। তারা কখনোই সমাজ, রাষ্ট্র, দেশকে নিয়ে চিন্তা করে না। এর যদি কয়েকটা সহজ উদাহরণ দেয় তাহলে আপনি ব্যাপারটা আরো ক্লিয়ার হবেন। যেমন দেখেন, আমাদের দেশে যদি কখনো বৃষ্টি হয়, বৃষ্টির সময় শহর অথবা গ্রামে যেখানেই হোক না কেন, দেখবেন রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া অটোমেটিক্যালি 3 গুণ বেড়ে যায়। কেন ভাই? একটা বৃষ্টি হয়েছে, তুমি একটু ভিজবা, এই তো, তুমি একটু সেবা করলা মানুষের জন্য, মানে ভাড়া 2 গুণ 3 গুণ করার তো কোনো দরকার নাই। আবার দেখেন, যদি কোনো দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা সংকট হতে পারে, এই ধরনের কোনো একটা আভাস যদি আমাদের ব্যবসায়ীদের কানে আসে, তখন দেখবেন মানে রাতারাতি 1 রাতের ভিতরে আপনার পণ্যর দাম যেটা বর্তমানে রানিং আছে সেটা থেকে লাভ দিয়ে 1.5 গুণ হয়ে যাবে। এটাই স্বাভাবিক। আবার এই যে ঈদ কুরবানির দিকে দেখেন, এখন বর্তমানে ঈদ কুরবানির সময় প্রায় 3 লাখ মানুষ ঢাকা শহর ছেড়ে গ্রামে যাচ্ছে। 300 টাকার ভাড়া 700-800 টাকা হয়ে যাচ্ছে। এখানে দেখেন যে আসলে অনেক সময় ভাড়া 1.5 গুণ, 2 গুণ, 3 গুণও হয়ে যাচ্ছে। এগুলো আসলে কারা এসে করে? এগুলো কি ফ্রেস্তারা এসে করে, অথবা যারা সবসময় ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন সরকার করে, অথবা কি বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে হয়? না, এটা আপনার এবং আমার রূপটা। মানে কি, যে আপনার আমার যখন সময় আসে তখনই আমরা গলা কাটার জন্য প্রস্তুত হই। আমাদের যখন সঠিক সময়টা আমরা হাতে পাই তখনই আমরা আমাদের যে আসল রূপটা, এই আসল রূপটা দেখাই ফেলাই। এইটাই সত্য কথা এবং এইটাই চিরন্তর, এইটাই বাস্তবতা। এখানে বাঙালিরা কেউ যদি কোনো রকমের একটা দায়িত্বে পায় আর সেখানে যদি একটু ধান্দা করার সুযোগ থাকে, তাহলে বাঙালি ধান্দা করবে না, এই ব্যাপারটা আপনি কখনোই ভাইবেনই না, অথবা আপনার মাথায় এই ধরনের চিন্তাই করেন না। আসলে এইটাই বাঙালি, এইটাই প্রকৃত বাঙালি। একটা পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী একটা জনপদ, গোষ্ঠী অথবা রাষ্ট্র, আজ তাদের অবস্থা কি? তারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, নাই কোনো উন্নত প্রযুক্তি, নাই আধুনিক মিসাইল সিস্টেম, নাই আধুনিক যুদ্ধ বিমান, নাই আধুনিক সাবমেরিন, নাই বাঙালিদের নিজেদের ভূখণ্ডের প্রতি কন্ট্রোল।
এখন আমরা অপরের প্রতি নির্ভরশীল হয়ে বেঁচে আছি। আর আমি মনে করি যতদিন পর্যন্ত বাঙালির এই যে সুবুদ্ধির উদয় না হবে ততদিন পর্যন্তই এইভাবেই অপরের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে এবং কষ্ট জীর্ণ শীর্ণভাবে একজন নেতা এবং সাধারণ বাঙালি এভাবেই তাদের জীবন পরিচালনা করতে হবে। আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে কী মেসেজটা দিতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন, যে আসলে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে নৈতিক মোরালিটিটাকে স্ট্রং করতে হবে। আমাদের শুধু নিজেদের নিয়ে ভাবলে হবে না, দেশ এবং জাতির কল্যাণ নিয়েও ভাবতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।